ওয়েলকাম টু হোমায়রাস স্টোরি। আজকে তোমাদের জন্য আরেকটা ইন্টারেস্টিং এবং রোমান্টিক ড্রামা নিয়ে চলে এসেছি। মেয়েটি জানতে পারে সে শুধুমাত্র 3 মাস বাঁচবে, কিন্তু সে মরার আগে কোনো আফসোস রাখতে চায়নি, তাই সে তার ক্রাশকে ড্রাগ দেয় এবং তার সাথে নাইট স্পেন্ড করে। আমাদের হিরো সেই জায়গায় তাকে থামানোর অনেক বেশি চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তারপরে আমাদের নায়িকা যখন হসপিটালে যায়, সে জানতে পারে তার রিপোর্ট আসলে তারা ভুল দিয়ে দিয়েছিল। আর আমাদের গল্পের হিরো তো বিলিয়নার সিও ছিল, আর সে সব জায়গায় তাকে খুঁজতে শুরু করে। তাহলে চলো আজকের ইন্টারেস্টিং ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা আমাদের গল্পের নায়িকা জিয়াংকে দেখতে পাই। সে আমাদের গল্পের হিরো শ্যাংয়ের সাথে রোমান্স করছিল, আর সে তার সাথে নাইট স্পেন্ড করার জন্য তাকে ড্রাগ দেওয়ার পাশাপাশি তার চোখও তখন কাপড় দিয়ে বেঁধে রেখেছিল। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়। যখন সে স্কুল টাইমে ছিল, তখন তার বান্ধবী তাকে জিজ্ঞেস করছিল, তুমি যদি জানতে পারো তোমার কাছে খুব কম সময় আছে, তখন তুমি কি করবে? জিয়াং তো সেই জায়গায় শ্যাংকে দেখছিল, যে কিনা বাস্কেটবল খেলছিল। আসলে সে তার ক্রাশ ছিল। জিয়াং শ্যাংকে দেখছিল এবং তার বান্ধবীকে বলে, আমি শ্যাংয়ের সাথে রোমান্স করতে চাইবো, কারণ শ্যাং আমার ক্রাশ, আমি তাকে অনেক বেশি পছন্দ করি। শ্যাং তো সেই জায়গায় তাকে থামানোর অনেক বেশি চেষ্টা করে, কিন্তু ড্রাগের কারণে সে তাকে দূরেও সরাতে পারছিল না। আর জিয়াং যখন শ্যাংয়ের সাথে রোমান্স করছিল, হঠাৎ করে সে তার চোখের কাপড় সরিয়ে ফেলে। আর সকালবেলা সে শ্যাংয়ের শরীরে তার নামে ট্যাটু করেছিল। ট্যাটু করা শেষ হলে সে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় এবং রক্তবমি করতে শুরু করে। এখানে আমরা জানতে পারি জিয়াং জানতে পেরেছিল সে বেশি দিন বাঁচবে না, কারণ তার অনেক বড় এবং সিরিয়াস একটা অসুখ হয়েছে। আর সে স্কুল লাইফ থেকে শ্যাংকে অনেক বেশি পছন্দ করতো। সে তার ক্রাশ ছিল, কিন্তু সে কখনোই তাকে অ্যাপ্রোচ করার সুযোগ পায়নি, আর তার সাহসও কখনো হয়ে ওঠেনি। তাই সে বর্তমানে এসব কাজ করেছিল। তারপরে সিনে ডক্টর তাকে কল করেছিল, তাই সে হসপিটালে চলে যায়। জিয়াং ভেতরে যাওয়ার পর ডাক্তার তাকে বলতে শুরু করে, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। অন্য আরেকটা পেশেন্টের সাথে আপনার রিপোর্ট চেঞ্জ হয়ে গিয়েছিল, আর আপনার রিপোর্ট চেক করার পর আমরা জানতে পেরেছি আপনার বড় কোনো অসুখ হয়নি। তাই আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আপনার কোনো কিছুই হবে না। খুব শীঘ্রই আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন। জিয়াং তখনই টিভিতে নিউজ দেখতে পায়, যেখানে বলা হচ্ছিল মিস্টার শ্যাং অনেক ধনী একজন বিজনেসম্যান, আর সে চায় না কালকেই ফেরত এসেছিল। জিয়াং তো এই সব কিছু শোনার পর অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, কারণ সে ভাবতে পারেনি তার হাই স্কুলের ক্রাশ এতদিনে এত বেশি সাকসেসফুল হয়ে গিয়েছিল। আর জিয়াং এই কারণে ভয় পাচ্ছিল, কারণ শ্যাং অনেক বেশি পাওয়ারফুল ছিল। সে যদি তাকে খুঁজে পায় তাহলে সে তাকে ছাড়বে না। অন্যদিকে আমাদেরকে জিয়াংকে দেখানো হয়, সে তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, কালকে রাতে আমি যে মেয়ের সাথে নাইট স্পেন্ড করেছি সে মেয়ে কোথায়? জিয়াং এর কানের দুল সেখানে পড়ে গিয়েছিল, সেটাই এখন শ্যাংয়ের হাতে ছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, বস আমরা তাকে খুঁজে পাইনি, কিন্তু খবর পেয়েছি সে নাকি চায়না থেকে পালিয়ে গেছে। এরকম ভাবে কয়টা বছর কেটে যায়। জিয়াং তো চায়না ফিরে এসেছিল, তাকে তার বান্ধবী কল করে বলছিল, আজকে তোমার একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে, আর তোমার এই ক্লায়েন্ট অনেক বড় লোক একজন বিজনেসম্যান। আর তার বান্ধবী তাকে বলছিল, তুমি চায়না তো ফিরে এসেছো, কিন্তু তোমার বাবা এবং তোমার স্টেপ সিস্টার তোমার ক্ষতি করতে চাইবে। জিয়াং তাকে বলে, আমি চায়না এই কারণে ফেরত এসেছি, কারণ আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। আমি জানি আমার বাবা এবং আমার স্টেপ সিস্টার ইচ্ছে করে আমার মাকে মেরে ফেলেছিল। জিয়াং এতদিনে অনেক ভালো একজন ডাক্তার হয়ে গিয়েছিল, আর সে তার বান্ধবীকে বলছিল, তুমি সে ক্লায়েন্টের সব ইনফরমেশন আমাকে পাঠিয়ে দাও। জিয়াং তখন দেখতে পায় সে যার চিকিৎসা করতে যাবে তার স্লিপ ডিসঅর্ডার আছে, আর স্ট্রেস এবং এনজাইটিও আছে, আর জিয়াং এর এখন এসব অসুখের চিকিৎসা করতে হবে। তারপর জিয়াং তার ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য তার বাড়িতে চলে যায়। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল, আপনি এখানে বসুন, স্যার খুব শীঘ্রই বাড়িতে পৌঁছে যাবে। জিয়াং এর অনেক বেশি বোরিং ফিল হচ্ছিল, তাই সে তখন স্টাডি রুমে চলে যায় এবং বই দেখতে শুরু করে। সে যখন একটা বই দেখছিল, তখনই হঠাৎ করে শ্যাং চলে আসে এবং তার গলা চেপে ধরে, আর সে জিয়াংকে জিজ্ঞেস করে, তুমি কে? জিয়াং অন্ধকারে তার চেহারা দেখতে পায় না, আর বলে, আমি তোমার ডাক্তার, আমি তোমার চিকিৎসা করার জন্য এসেছি। তারপর জিয়াং যখন লাইট অন করে, সে শ্যাংকে দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল, কারণ তার পেশেন্ট অন্য কেউ নয়, শ্যাং ছিল, যার সাথে সে জোর করে নাইট স্পেন্ড করেছিল। হেই ক্রিকেট ভক্তরা, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 চলছে, আর যদি তুমি বড় ম্যাচ দারুণ ক্রিকেট ভালোবাসো, তাহলে এইবার 1x দেখে নাও। সব লাইভ ম্যাচ এখানে পাচ্ছ লাইভ ম্যাচ, কোনো দেরি নেই, লাইভ স্কোর এবং স্টার্টস এবং মজার টুলস। আর সব থেকে ভালো ব্যাপার, পিএসজি এবং সিরিয়ার মতো বড় দলের সঙ্গে অফিসিয়াল পার্টনারশিপ থাকায় 1x 100% বিশ্বাসযোগ্য আর নিরাপদ। আমি নিজেও সব মহিলা বিশ্বকাপ ম্যাচ 1x এ দেখছি, একদম স্মুথ, কোনো ঝামেলা নেই, শুধু দারুণ ক্রিকেট। আমার প্রোমো কোড হুস8 ব্যবহার করে নতুন ইউজাররা পাচ্ছে 12,000 টাকা পর্যন্ত বোনাস। তাই যদি তুমি মহিলা বিশ্বকাপ বা অন্য কোনো বড় ক্রিকেট টুর্নামেন্ট দেখতে চাও, পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করো বা গুগলে 1x সার্চ দাও, তারপর উপভোগ করো জমজমাট ক্রিকেট। জিয়াং শ্যাংকে তার কার্ড দেখিয়েছিল, এই কারণে শ্যাং তাকে ছেড়ে দিয়েছিল, কারণ শ্যাংও এখন বুঝতে পেরেছে সে তার ডাক্তার এবং তার চিকিৎসা করার জন্য এসেছিল। জিয়াং তারপর শ্যাংকে জিজ্ঞেস করে, তোমার কি কি সমস্যা? শ্যাং তাকে বলে তার রাতে ঘুম হয় না এবং মাঝে মাঝে তার অনেক বেশি স্ট্রেস ফিল হয়। আর সে জিয়াংকে জিজ্ঞেস করে, আমাদের কি আগে কখনো দেখা হয়েছে?
জিয়াং তো অনেক বেশি ঘাবড়ে যায় এবং তাকে মিথ্যে কথা বলে দেয় আর বলে আমার চেহারা অনেক বেশি কমন, তাই হতে পারে আপনার মনে হয়েছে আমাদের আগে কখনো দেখা হয়েছে, কিন্তু আমাদের দেখা কখনোই হয়নি। জিয়াং তো অনেক বেশি ভয় পাচ্ছিল শ্যাং যদি তাকে চিনে ফেলে, তাই সে বাহানা বানিয়ে শ্যাংকে বলতে শুরু করে আপনার ট্রিটমেন্ট করা আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে, কিন্তু আমি আপনাকে অনেক ভালো একজন ডাক্তারকে সাজেস্ট করতে পারি, সে আপনার চিকিৎসা অনেক ভালোভাবে করতে পারবে। কিন্তু শ্যাং তাকে টান দিয়ে তার কাছে করে ফেলে আর বলে আমি তোমাকে দিয়ে আমার চিকিৎসা করাতে চাই। আর সে জিয়াংকে বলতে শুরু করে আপনি ডক্টর, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের আগে কখনো দেখা হয়েছে, তাছাড়া আপনি তো অনেক বেশি সুন্দরী, তাই আমি চাই আপনি আমার চিকিৎসা করুন। জিয়াং তাকে বলে আমি আপনার ডাক্তার, তাই আপনার আমার সাথে ফ্লার্ট করা ঠিক না, তাছাড়া আমার আরও পেশেন্টকে দেখতে হবে। কথা বলে সে চলে যায়। শ্যাং খেয়াল করে তার একটা কানের দুল পড়ে গেছে, তাই সেটা দেওয়ার জন্য সে বাইরে যায়। অন্যদিকে রুমের বাইরে আমাদেরকে জিয়াংকে দেখানো হয় যে কিনা অনেক বেশি ভয় হয়েছিল এবং সৃষ্টিকর্তার কাছে প্রে করছিল যাতে শ্যাং তাকে চিনতে না পারে। ততক্ষণে শ্যাং বাইরে চলে আসে আর বলে তুমি তোমার কানের দুল ফেলে গিয়েছিলে। তারা যখন কথা বলছিল জিয়াং এর সৎ বোন লি তাকে দেখে ফেলে আর তার বাবাকে বলে জিয়াং চায়না ফেরত চলে এসেছে। শ্যাং তো সেখানে জিয়াংকে সাহায্য করেছিল তার কানের দুল পড়তে। এসব দেখে জিয়াং এর বোন তো অনেক বেশি রেগেছিল আর আমাদেরকে এই জায়গায় ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়। শ্যাং যখন ছোট ছিল সে জিয়াংকে সে কানের দুলগুলো উপহার দিয়েছিল। বর্তমানে জিয়াং শ্যাংকে বলছিল আমার দেরি হয়ে যাচ্ছে, আমার যেতে হবে। আর জিয়াংকে পিক করার জন্য তার বন্ধু জি চলে এসেছিল আর সে শ্যাংয়ের সামনে জিয়াংকে অনেক জোরে জড়িয়ে ধরে। শ্যাং যখন তাদেরকে এত বেশি কাছাকাছি দেখতে পায় অনেক বেশি জেলাস ফিল করছিল। জিয়াং তারপর তার বন্ধুর সাথে গাড়ি দিয়ে সেখান থেকে চলে যায়। শ্যাং সেখানে বলছিল জিয়াং তোমার কোনো বয়ফ্রেন্ড থাকুক আর না থাকুক আমার কোনো কিছু যায় আসে না, আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি, তাই তুমি শুধুমাত্র আমার, আর তুমি চাইলেও আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। তারপরে সিনে জিয়াং তার বান্ধবীর সাথে তার ক্লিনিকে যায়। তার বান্ধবী তাকে বলছিল তুমি যাওয়ার পরে আমি তোমার ক্লিনিককে ভালোভাবে দেখাশোনা করতে পারিনি, কারণ আমাদের কাছে খুব কম ক্লায়েন্ট এসেছিল, তাই এই ক্লিনিক প্রায় বন্ধ হওয়ার দশা, তাই আমাকে সাহায্য করার জন্য আমি তোমাকে বিশেষ করে এখানে ডেকেছি। জিয়াং তার বান্ধবীকে বলে তুমি টেনশন করো না, কারণ আমি ইউএসএ থেকে সাইকোলজি নিয়ে মাস্টার্স করেছি আর আমি পেশেন্টের সাথে খুব ভালোভাবে ডিল করতে পারি। তারা যখন এসব নিয়ে কথাবার্তাই বলছিল তখন জিয়াং দেখতে পায় তার বাবা এবং তার স্টেপ সিস্টার মিলে তার ক্লিনিকের সব জিনিসপত্র ভাঙচুর করছিল। জিয়াং তাই তার বাবার কাছে যায়, তার বাবা তাকে অনেক জোরে একটা থাপ্পড় মারে আর তাকে জিজ্ঞেস করে তুমি কেন চায়না ফিরে এসেছো। তখন আমাদের ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয় যেখানে তার বাবা তাকে অনেক বেশি মারছিল আর বলছিল তুমি যদি জীবিত থাকতে চাও তাহলে চায়না কখনো ফিরে আসবে না, এখান থেকে চলে যাও। জিয়াং তার বাবাকে বলে আমি আমার প্রমিস রেখেছি, আমি অনেক বছর পর্যন্ত চায়না আসিনি, কিন্তু আপনি আমাকে প্রমিস করেছিলেন আপনি আমার মায়ের ক্লিনিককে সামলে রাখবেন, কিন্তু আপনি তো সেই ক্লিনিকটাকে প্রায় বন্ধই করে ফেলেছেন, তাই আমিও চায়না ফিরে এসেছি। তাকে তার সৎ বোন বলতে শুরু করে তোমার মায়ের ক্লিনিক এতটা যোগ্যতা রাখে না যে বিচিংয়ের মতো এত বড় একটা শহরে তার এক্সিস্টেন্ট থাকবে, তাই আমরা এখন তোমার মায়ের ক্লিনিকটাকে একেবারে ধ্বংস করে দিব। তার এসব কথা শুনে তো জিয়াং অনেক বেশি রেগে যায় এবং তাকে অনেক জোরে একটা চড় মারে আর সে তার বাবাকে বলে আপনি যদি আমার মায়ের ক্লিনিক বন্ধ করারও চেষ্টা করেন তাহলে আমি আপনাকে ছাড়বো না। তার বাবা তাকে বলে আমি চাই তুমি ধনী বিজনেসম্যান শ্যাংয়ের কাছ থেকে দূরে থাকো, কারণ আমি তার বিয়ে তোমার সৎ বোন লিংয়ের সাথে করাবো। জিয়াং তখন তার বাবাকে বলতে শুরু করে সে ছেলে তো আমার পেশেন্ট আর আমি কখনোই তার বিয়ে লিংয়ের সাথে হতে দিব না। লিং তখন তাকে বলে আমি অনেক ফেমাস একজন পেন্টার, তাছাড়া আমি অনেক ধনী একটা পরিবার থেকে বিলং করি, তাই শ্যাং শুধুমাত্র আমাকেই বিয়ে করবে। কিন্তু জিয়াং তখন তাকে চ্যালেঞ্জ করতে শুরু করে যে কোনোভাবে শ্যাং তাকে বিয়ে করবে না, কারণ জিয়াং কখনোই শ্যাংকে তাকে বিয়ে করতে দিবে না। কিছুক্ষণ পর শ্যাং জিয়াংকে কল করে এবং তার সাথে দেখা করতে আসতে বলছিল। জিয়াং তাকে বলে যখনই আমি ফ্রি হয়ে যাব তোমার সাথে দেখা করতে আসব। তারপরে সিনে আমরা দেখতে পাই জিয়াং শ্যাংয়ের সাথে দেখা করার জন্য তার বাড়িতে চলে গিয়েছিল, কিন্তু শ্যাং তো সেই জায়গায় তার চোখ বেঁধে ফেলে যেরকম ভাবে জিয়াং তার সাথে করেছিল, আর শ্যাং তো সেই জায়গায় তাকে কিস করতে চাচ্ছিল, কিন্তু ততক্ষণে তার ফোনে কল চলে আসে। শ্যাং তখন জিয়াংকে বলে যদি তোমার বয়ফ্রেন্ড কল করে থাকে তাহলে তুমি কল উঠাতে পারো। জিয়াং তাকে বলে আমার কোনো বিএফ নেই, আমি সিঙ্গেল। তারপর জিয়াং শ্যাংকে জিজ্ঞেস করছিল তুমি 3 বছর আগের সেই মেয়েকে খুঁজছো যে মেয়েটা তোমার সাথে নাইট স্পেন্ড করেছিল, আর তুমি সেই মেয়েটাকে নিয়ে অনেক বেশি আপসেট থাকো, তাই এখন তোমার এনজাইটিও হয়ে গিয়েছে, তাই আমি তোমাকে সাজেস্ট করব তুমি সেই মেয়েটাকে ভুলে যাও আর তুমি ঠিকমতো তোমার ওষুধ খেও, তাহলে তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। শ্যাং তো সেই জায়গায় জিয়াংকে কানের দুল উপহার দিয়েছিল যেটা 3 বছর আগে সে ফেলে রেখে গিয়েছিল যেদিন সে প্রথমবার শ্যাংয়ের সাথে নাইট স্পেন্ড করেছিল। তারপর সে যখন তার বন্ধুর সাথে গাড়িতে ছিল সে কানের দুলগুলোই দেখছিল।
আর ভাবছিল এটা তো সেই কানের দুল, যে কানের দুল পরে সে প্রথমবার শ্যাংয়ের সাথে দেখা করেছিল এবং তাকে ট্রাক দিয়ে তাকে ফোর্স করে তার সাথে নাইট স্পেন্ড করেছিল। তার আবার সবকিছু মনে পড়ে যায়নি তো, আর সে কি জানতে পেরে গেছে সে মেয়েটা আমি ছিলাম। তারপরে জিয়াং তো তার ফ্রেন্ডের সাথে একটা জুয়েলারি শপে চলে যায়। তার বন্ধু লিতাকে বলতে শুরু করে, ভ্যালেন্টাইন্স ডেতে আমি আমার গার্লফ্রেন্ডকে উপহার দিতে চাই, তাই তুমি আমাকে সাহায্য করো আর আমাকে চয়েস করতে সাহায্য করো আমি তার জন্য কোন আংটিটা চুজ করব। তারা দুজনে যখন আংটি চুজ করছিল তখনই সেই জায়গায় আমরা শ্যাং এবং তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। তারা তো এই সবকিছু দেখে ফেলে। শ্যাংয়ের তো এই সবকিছু দেখার পর অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। তার অ্যাসিস্ট্যান্ট তো না জেনে শ্যাংকে বলতে শুরু করে, মনে হচ্ছে তারা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবাসে আর খুব শীঘ্রই বিয়ে করবে। এইসব কথা শোনার পর তো শ্যাংয়ের মুখ দেখার মতো ছিল আর সে আরো বেশি জেলাস ফিল করতে শুরু করে। তারপরে চীনে আমরা দেখতে পাই জিয়াং তার রুমের মধ্যে রেস্ট করছিল। শ্যাং তাকে মেসেজ করে এবং তার সাথে দেখা করতে আসতে বলছিল। অন্যদিকে আমাদেরকে শ্যাংকে দেখানো হয় সে কিনা জিয়াং এর কথাই ভাবছিল এবং তাদের পাস্টের সব মেমোরিগুলো মনে করছিল যেদিন তারা প্রথমবার রোমান্স করেছিল। তারপর জিয়াং যখন শ্যাং এর সাথে দেখা করতে যায়, শ্যাং হঠাৎ করে তাকে তার অনেক বেশি কাছাকাছি করে ফেলে। জিয়াং শ্যাং এর ব্যবহার দেখেই বুঝতে পারে শ্যাং আসলে সবকিছুই জানে এবং তার মনে আছে তার সাথে সেই নাইট স্পেন্ড করেছিল। জিয়াং কি করবে না করবে কোনো কিছু বুঝতে পারছিল না, কিন্তু শ্যাং তার অনেক বেশি কাছাকাছি চলে যায় এবং তাকে কিস করতে শুরু করে। আর তারপর সে জিয়াংকে সুইমিং পুলে ফেলে দেয় আর সে নিজেও সুইমিং পুলে নেমে যায়। আর সে জিয়াং এর সাথে রোমান্স করতে চাচ্ছিল। জিয়াং সেই জায়গায় তাকে নিষেধ করে না, কারণ সে তার বোনকে চ্যালেঞ্জ করেছিল সে শ্যাংকে কখনোই তাকে বিয়ে করতে দিবে না। এরকম ভাবে তারা আবারও নাইট স্পেন্ড করে। তারপর আমাদের সকালের দৃশ্য দেখানো হয়। জিয়াং তো লজ্জা পাচ্ছিল আর চলে যেতে চাইছিল, কিন্তু শ্যাং তাকে যেতে দেয় না আর সে তাকে আবারও কিস করতে শুরু করে। জিয়াং তাকে বলে, আমার কাজ আছে, আমার যেতে হবে। শ্যাং তখন জিয়াংকে থামায় আর বলে, কালকে তুমি ওয়েডিং রিং কেনার জন্য গিয়েছিলে, তুমি কি বিয়ে করতে চলেছ? জিয়াং ইচ্ছে করে তাকে মিথ্যে কথা বলে আর বলে, আমার বন্ধু আমাকে প্রপোজ করেছে, সে অনেক বেশি রিচ আর সে আমাকে বিয়ে করতে চায়, তাই আমিও তাকে হ্যাঁ বলে দিয়েছি। এ কথা বলার পর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদেরকে লিংকে দেখানো হয় সে তো শ্যাংয়ের সাথে দেখা করার জন্য এসেছিল। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয় যেখানে শ্যাংয়ের বাবা এবং জিয়াংয়ের বাবা বন্ধু ছিল। তারা তো লিং এবং শ্যাংয়ের বিয়ের ব্যাপারে কথা বলছিল, কিন্তু শ্যাং তাদেরকে ইগনোর করেছিল। বর্তমানে লিং বলছিল, আমি শুধুমাত্র আমার বাবার কারণে এখানে এসেছি, না হলে আমি কখনোই শ্যাংকে বিয়ে করতে চাইতাম না। আর সে যখনই শ্যাংয়ের বাড়ি থেকে জিয়াংকে বের হতে দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? আর সে জিয়াংকে দেখে তো অনেক বেশি রেগেছিল। জিয়াং তাকে বলে, আমি হলাম শ্যাংয়ের গার্লফ্রেন্ড এবং আমি তার সাথে নাইট স্পেন্ড করার জন্য এসেছিলাম। লিং তো রেগে তাকে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু জিয়াং উল্টো তাকে অ্যাটাক করে আর বলে, আমি তোমাকে বলেছিলাম আমি কখনোই শ্যাংকে তোমাকে বিয়ে করতে দিব না, তাই শ্যাংয়ের সাথে তোমার বিয়ে হওয়ার স্বপ্ন তুমি ছেড়ে দাও। তারপরে সিনে জিয়াং তার বন্ধু লিয়ের সাথে দেখা করার জন্য ক্লাবে গিয়েছিল এবং তার ছবি তুলে দিচ্ছিল। তারপর তারা দুজনে বসে একসাথে অনেক বেশি কথা বলছিল এবং হঠাৎ করে তারা অনেক বেশি কাছাকাছি চলে আসে। তারা যখন একসাথে কথা বলছিল তখনই শ্যাং সেখান দিয়ে যায় এবং তার এরকম মনে হয় সে এবং লি একে অপরকে কিস করেছে। শ্যাং তো এই সবকিছু দেখার পর অনেক বেশি রেগেছিল এবং তার কাছে চলে যায় এবং তাকে সেখান থেকে নিয়ে একটা জায়গার মধ্যে চলে যায়। জিয়াং তাকে আটকানোর চেষ্টা করে আর বলে, আমি এই জায়গায় আমার বিএফের সাথে দেখা করতে এসেছি, তোমার কোনো অধিকার নেই আমাকে থামানোর। কিন্তু সে জিয়াংকে সেখান থেকে নিয়ে যায়। তার কিছুক্ষণ পর সে লিকে অনেক বেশি মারে। লি তো মার খাওয়ার পর অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে তখন শ্যাংকে বলতে শুরু করে, আমি তার কোনো বিএফ না, আমি শুধুমাত্র তার বন্ধু, আমাদের মধ্যে সেরকম কোনো কিছুই নেই, তাছাড়া জিয়াং তো সিঙ্গেল। তারপরে সিনে শ্যাং জিয়াংকে মেসেজ করে আর বলে, আমার শরীর বেশি ভালো না, তুমি আমার সাথে দেখা করতে আসো। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় জিয়াং তো সেই জায়গায় আসেনি, সে তার ফ্রেন্ডকে পাঠিয়েছিল ওষুধ দিয়ে। জিয়াং এর বান্ধবী তখন তাকে বলছিল জিয়াং অনেক বেশি বিজি, তাই সে ওষুধ পাঠিয়েছে আর সে এখন তোমার সাথে দেখা করার জন্য আসতে পারবে না। তারপরে সিনে জিয়াং তার বান্ধবীর সাথে দেখা করেছিল এবং তাকে বলছিল 3 বছর আগে সেই শ্যাংয়ের সাথে রাত কাটিয়েছিল। তার বান্ধবী তাকে বলছিল, আমার মনে হয় তুমি সত্যি শ্যাংকে অনেক বেশি পছন্দ করো। আসলে জিয়াংয়ের মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনার কারণে সে কাউকে বিশ্বাস করতে পারে না, তাই সে কোনো সম্পর্ক শুরু করতে চায় না। জিয়াং তার বান্ধবীকে বলে, আমি রিলেশনশিপে বিশ্বাস করি না, আমি তো মনে করি সব মানুষ অন্য মানুষকে ধোঁকাই দেয়। আমাদের ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয় যেখানে জিয়াংয়ের মা মারা গিয়েছিল এবং সে তার ফিনারেল করছিল। তারপর সে যখন বাড়িতে যায় সে দেখতে পায় তার বাবা তো বিয়ে করে স্টেপ মাদার নিয়ে এসেছিল। জিয়াং তার বাবাকে বলে, আমার মা মাত্রই মারা গিয়েছে, কিন্তু আপনি কেন বিয়ে করে নতুন মা বাড়িতে নিয়ে এসেছেন? জিয়াংয়ের বাবা তো সেই জায়গায় তাকে বকতে শুরু করে আর বলে, তুমি তোমার নতুন মায়ের সাথে কিভাবে এরকম ভাবে কথা বলতে পারো, তুমি তাকে অসম্মান করতে পারো না। তখন তার স্টেপ মাদার জিয়াংকে বলতে শুরু করে, তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে তোমাকে চুপ করে থাকতে হবে, না হলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব। আর সে বর্তমানে তার বান্ধবীকে বলছিল, আমি তো শ্যাংয়ের সাথে শুধুমাত্র টাইম পাস করেছি আর আমি কখনোই তার প্রতি সিরিয়াস হব না।
শ্যাং যখন এসব কথাবার্তা শুনতে পেয়েছিল তখন তো সে অনেক বেশি রেগে যায়। তারপর সে যখন ক্লাব থেকে বের হচ্ছিল, শ্যাং হঠাৎ করে তার কাছে চলে আসে এবং তাকে ধরে বলতে শুরু করে, তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছ? আমাকে তোমার বন্ধু সবকিছু বলে দিয়েছে, সে তোমার বিএফ না, আর সে শুধুমাত্র তোমার বন্ধু। চিয়াং তাকে বলে, তুমি তোমার মনে কোনো ভুল ভাবনা রেখো না, কারণ আমি তোমার সাথে কোনো সিরিয়াস রিলেশনশিপে যাব না। তাই তুমি তোমার মনে এরকম কোনো ভাবনা রেখো না যে আমি তোমার জিএফ হব বা পরে তোমাকে বিয়ে করব। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি শ্যাংও তাকে অনেক আগে থেকে পছন্দ করতো যখন তার স্কুল টাইমে ছিল। বর্তমানে আমরা দেখতে পাই শ্যাং তো অনেক বেশি রেগেছিল এবং বক্সিং করছিল। তার বন্ধু তার সাথে দেখা করতে আসে আর বলে, আমি শুনেছি তুমি নাকি কয়দিন ধরে অফিসে যাও না, তাছাড়া তোমার কাজের প্রতি তোমার কোনো মনোযোগ নেই, তোমার কি কোনো কিছু টেনশন আছে? শ্যাং তাকে বলে, একটা মেয়েকে আমি অনেক বেশি পছন্দ করি কিন্তু সে বারবার আমাকে ইগনোর করে। তার বন্ধু তাকে বলে হতে পারে তার অন্য কোনো বিএফ আছে। শ্যাং তাকে বলে না, তার অন্য কোনো বিএফ নেই, কিন্তু সে তারপরও আমাকে ইগনোর করে। তখন তাকে তার বন্ধু বলে হতে পারে সে রিলেশনশিপকে একেবারে বিশ্বাস করে না বা ভরসা করতে পারে না, আর এটাও হতে পারে সে তার প্রথম কোনো সম্পর্কে অনেক বেশি ধোঁকা খেয়েছিল। তোমার তাকে বোঝাতে হবে তুমি তাকে সত্যি অনেক বেশি ভালোবাসো। তারপরে সিনে শ্যাং জিয়াং এর সাথে দেখা করার জন্য তার ক্লিনিকে গিয়েছিল এবং তার বান্ধবীকে জিজ্ঞেস করছিল জিয়াং কোথায়। কিছুক্ষণ পর জিয়াং তার পেশেন্টের সাথে সেখানে আসে। তার পেশেন্ট অনেক বেশি হাইপার হয়ে গিয়েছিল এবং তার গলার মধ্যে চাকু ধরেছিল, আর তার অবস্থা এত বেশি খারাপ ছিল সে তাকে মেরেই ফেলতে চাচ্ছিল। আর জিয়াংকে তার পেশেন্ট ছাদে নিয়ে যায় আর বলে, আমাদের একসাথে মরে যাওয়া উচিত। কিন্তু জিয়াং তাকে শান্ত করানোর চেষ্টা করে আর বলে, তোমার একেবারে কোনো চিন্তা করার দরকার নেই, তুমি নিজেকে শান্ত রাখো, আর আমি তো তোমার পাশেই আছি। ততক্ষণে সেই মেয়েটার বিএফ সেখানে চলে আসে এবং তাকে শান্ত করে। তারপর শ্যাং তো জিয়াংকে বলছিল, আমার তোমার সাথে কিছু কথা আছে, আমরা কি কথা বলতে পারি? তারপর জিয়াং তার সাথে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তোমার অবস্থা এখন কেমন? শ্যাং তাকে বলে তার রাতে ভালো ঘুম হয় না। তখন জিয়াং তাকে বলে, আমি তোমাকে ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধ পান করলে তুমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। তারপরে জিয়াং তাকে থেরাপি দিতে শুরু করে। থেরাপির কারণে কিছুক্ষণের মধ্যেই তার ঘুম চলে আসে, আর সে তো জিয়াং এর অফিসেই ঘুমিয়ে পড়েছিল। তারপরে শ্যাংয়ের যখন ঘুম ভাঙে সে তাকে বলছিল তার অনেক ভালো ঘুম হয়েছিল। জিয়াং তখন শ্যাংকে বলছিল, অনেক সময় হয়ে গেছে, তোমার এখন বাড়িতে যাওয়া উচিত, তাই তুমি বাড়িতে চলে যাও এবং রেস্ট করো। তারপর জিয়াং বাইরে বের হয় এবং সে কোনো একটা জায়গায় খাবার খাওয়ার জন্য যাচ্ছিল। হঠাৎ করে সেই জায়গায় বৃষ্টি নেমে যায়, আর সেই বৃষ্টির কারণে তার তো অনেক বেশি খারাপ লাগতে শুরু করে এবং পাস্টের অনেকগুলো মেমোরি মনে পড়ছিল। জিয়াংকে তার স্টেপ মাদার বাড়ি থেকে বের করে দিচ্ছিল। তখন অনেক বজ্রপাত হচ্ছিল আর বৃষ্টি পড়ছিল। তার স্টেপ মাদার তাকে বলছিল, তুমি যদি লিংকে জ্বালাতন করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব। বর্তমানে আগের সব ঘটনাগুলো মনে পড়ার কারণে সে তো অনেক বেশি ভয় পাচ্ছিল। কিন্তু তখনই সেই জায়গায় শ্যাং চলে আসে এবং তাকে সামলাতে শুরু করে, আর সে তাকে কোলে করে একটা জায়গায় বসিয়ে দেয় এবং তাকে খাবার দিতে শুরু করে। জিয়াং তাকে ধন্যবাদ জানাচ্ছিল। শ্যাং তাকে বলে, তুমি কি এখন আমাকে আর ঘৃণা করো না? জিয়াং তাকে বলে, আমি কখনোই তোমাকে ঘৃণা করিনি, তুমি আমার পেশেন্ট, আমি চাই তুমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাও। আসলে জিয়াং তাকে ভালোবাসলেও তার সাথে পাস্টে যেসব ঘটনা ঘটে গেছে তাই সে কাউকে বিশ্বাস করতে পারে না। তারপরে সিনে শ্যাং জিয়াংকে কল করে একটা জায়গায় আসতে বলছিল। জিয়াং রওনা দিবে, কিন্তু সেই জায়গায় কয়েকজন লোক চলে আসে এবং তাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল, কিন্তু জিয়াং তাদেরকে সাহায্য করে ফেলে আর জিজ্ঞেস করে, তোমাদেরকে কে পাঠিয়েছিল? গুন্ডারা ভয় পেয়ে যায় আর বলে, আপনার স্টেপ মাদার আমাদেরকে পাঠিয়েছিল, আর সে আমাদেরকে অর্ডার দিয়েছিল আপনাকে একটা হোটেল রুমের মধ্যে বন্ধ করে রাখতে। তারপর জিয়াং তখন সে হোটেল রুমে চলে যায় এবং সেই জায়গায় সে লিংকে দেখতে পায়। লিং তার মায়ের সাথে কথা বলছিল আর বলছিল, খুব শীঘ্রই এই জায়গায় জিয়াং চলে আসবে, আর আমি অনেকগুলো গুন্ডাদের সাথে তার প্রাইভেট ভিডিও বানাবো। জিয়াং তো এসব কিছু শোনার পর সহ্য করতে পারেন এবং তার স্টেপ সিস্টারের কাছে গিয়ে তাকে মারতে শুরু করে। ততক্ষণে শ্যাং তাকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে এসেছিল এবং তাকে শান্ত করার চেষ্টা করে, আর সে তখন জিয়াংকে শান্ত করে ফেলেছিল। তারপর তারা দুজনে মিলে লিংকে নিয়ে হসপিটালে চলে যায়। তারপর সে হসপিটালে জিয়াংয়ের বাবা এবং তার স্টেপ মাদারও চলে এসেছিল এবং তার স্টেপ মাদার তাকে থাপ্পড় মারতে চাচ্ছিল, কিন্তু সে আর কিছু করতেই যাবে তখনই শ্যাং তার হাত ধরে ফেলে। সৎ মা রেগে তাকে বলতে শুরু করে, তোমার বিয়ে লিংয়ের সাথে হবে, তাহলে তুমি কেন জিয়াংকে সাপোর্ট করছো? আর সে রেগে জিয়াংকে বলছিল, তোমার সাহস কিভাবে হলো আমার মেয়েকে মারার, আমি তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দিব। জিয়াং তখন তার সৎ মা এবং বাবাকে বলছিল, যদি আপনারা আমাকে পুলিশে দেওয়ার চেষ্টাও করেন, আপনাদের বিরুদ্ধে আমার কাছে যে প্রমাণ আছে এটা আমি সবার আগে পুলিশকে দিয়ে দিব, তারপর পুলিশ তো আপনাকে আমার থেকে আগে নিয়ে যাবে। তার এই হুমকি শোনার পর তো সেই জায়গায় জিয়াংয়ের বাবা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তাই সে জিয়াংকে বলে, আর কখনোই আমার মেয়ের উপর হাত তোলার চেষ্টাও করবে না।
তারপরে সিনে জিয়াং তো শ্যাংকে জিজ্ঞেস করছিল, তুমি আমার সৎ মা, সৎ বোন এবং আমার বাবাকে কিভাবে চিনো? শ্যাং তাকে সবকিছু খুলে বলে আর বলে, আমার বাবা চায় আমি লিংকে বিয়ে করে নেই, কিন্তু আমি তাকে পছন্দ করি না। জিয়াং তখন শ্যাংকে বলে, তুমি যদি লিংয়ের সাথে বিয়ে ভেঙে ফেলো তাহলে আমি তোমাকে আমার বিয়ে বানানোর কথা ভেবে দেখতে পারি। তারপরে সিনে আমরা লিং এবং শ্যাংয়ের বিয়ের দিন দেখতে পাই। সেখানে তাদের বিয়ে হতেই যাবে ততক্ষণে সেই জায়গায় জিয়াং চলে এসেছিল আর সে সবার সামনে বলতে শুরু করে এ বিয়ে হবে না। আর সে তখন শ্যাংকে তার সাথে করে সেখান থেকে নিয়ে যায়। শ্যাং তো সেই জায়গায় জিয়াংকে দেখে অনেক বেশি খুশি ছিল। জিয়াং তাকে মধ্য রাস্তায় নিয়ে নিচে নামতে বলছিল। শ্যাং তাকে বলছিল, তুমি কিভাবে এরকম ভাবে আমাকে মধ্য রাস্তায় নামিয়ে দিতে পারো? কিন্তু জিয়াং তো শ্যাংকে নিচে নামিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে সিনে তো শ্যাং জিয়াংয়ের বাড়ির বাইরে গিয়ে বসে পড়ে। জিয়াং তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? একজন আন্টি এসে তাকে বলতে শুরু করে, এ ছেলে তোমাকে এত বেশি ভালোবাসে, তুমি তাকে কিভাবে ছাড়তে পারো? জিয়াং তখন শ্যাংকে তার সাথে করে বাড়ির ভেতরে নিয়ে যায়। শ্যাং তখন অবলা হয়ে বলতে শুরু করে, আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার থাকার মতো কোনো জায়গা নেই। জিয়াং তাকে বলে, আমি কিভাবে তোমাকে আমার বাড়িতে রাখতে পারি? শ্যাং তাকে বলে, কোনো ব্যাপার না, তুমি যদি আমাকে রাখতে না চাও তাহলে আমি চলে যাচ্ছি। কিন্তু তখন তো জিয়াংয়ের অনেক বেশি মায়া হয় তার প্রতি, তাই সে তখন তাকে সেখানেই থাকতে বলে। তারপরের দিন সকালে জিয়াং তো অফিসের জন্য রেডি হয়ে বের হচ্ছিল। জিয়াংয়ের বান্ধবী তাকে কল করে বলছিল, তাদের কাছে নতুন একটা পেশেন্ট এসেছে যার অনেক মেন্টাল সমস্যা, আর তোমারই এখন তার চিকিৎসা করতে হবে। জিয়াং নিচে আসলে দেখতে পায় শ্যাং তার জন্য খাবার বানাচ্ছে, আর জিয়াংয়ের বান্ধবীও তো শ্যাংয়ের আওয়াজ পেয়ে গিয়েছিল। আর সে তো জিয়াংকে জিজ্ঞেস করছিল, তোমার সাথে কি তোমার বাড়িতে কোনো ছেলে থাকে? জিয়াং তো ফোন কেটে দিয়েছিল আর সে শ্যাংকে বলছিল, তোমার আওয়াজ করার কি দরকার ছিল? সে যদি বুঝতে পেরে যায় আমরা দুজনে একসাথেই থাকছি। কিন্তু শ্যাং তাকে তো বলতে শুরু করে, আমি তোমার জন্য অনেক মজাদার খাবার বানিয়েছি, টেস্ট করে বলো। জিয়াং তাকে বলে, এখন আমার কাছে সময় নেই, লাঞ্চের টাইমে তোমার সাথে আমার দেখা হবে। তারা যাওয়ার পর শ্যাংকে তার বাবা কল করে আর বলে, তুমি আমাকে অনেক একটা সমস্যার মধ্যে ফেলে দিয়েছ। তুমি লিংয়ের সাথে তোমার বিয়ে ভেঙে দিয়েছো, তাই তো তোমার গ্র্যান্ডপা অনেক বেশি রেগে আছে আর আমাকে অনেক বেশি বকাবকি করেছে। শ্যাং তার বাবাকে বলে, আমি আপনার পুত্রবধূর সাথে থাকতে এসেছি, আর আমি তো তাকে অনেক বেশি পছন্দ করি, আর আমি কখনোই সে লিংকে বিয়ে করব না। আর আমি যদি আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে না পারি তাহলে আমি কাউকেই বিয়ে করব না, সিঙ্গেলই থেকে যাব। এ কথা বলে সে কল কেটে দেয়। তারপরে সিনে জিয়াং তার পেশেন্টের সাথে দেখা করতে গিয়েছিল। রোগীর বাবা তাকে বলছিল তার ছেলের অনেক দিন ধরে ইনজাইটি, আর সে এরকম মনে করে তাকে কেউই ভালোবাসে না। জিয়াং তখন সেই জায়গায় তার পেশেন্টকে বোঝাতে শুরু করে আর বলে, তোমাকে তোমার বাবা অনেক বেশি ভালোবাসে, তোমার মা কিছুদিন হয়েছে মারা গিয়েছে, তোমার মা এখন তোমার সাথে নেই, এর মানে এটা না যে তোমার বাবা তোমাকে ভালোবাসে না। তোমার বাবা অফিসের কাজে অনেক বেশি ব্যস্ত থাকে, কিন্তু সে যখনই ফিরে তোমার সাথে টাইম স্পেন্ড করে, আর সে তোমাকে আসলে অনেক বেশি ভালোবাসে, তোমার বুঝতে হবে সে তোমার পাশেই আছে। শ্যাং তো অফিসে তার জন্য খাবার নিয়ে চলে এসেছিল, আর পেশেন্টের চিকিৎসা শেষ হলে পেশেন্টের বাবা এবং পেশেন্ট সেখান থেকে চলে যায়, আর শ্যাংও জিয়াংকে খাবার দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। তারপর জিয়াং তার অফিসে বসে শ্যাংয়ের কথাই ভাবছিল, তখনই তার বান্ধবী সেখানে চলে আসে, আর সে তখন জিয়াংকে জিজ্ঞেস করে, তুমি কি শ্যাংকে ভালোবাসতে শুরু করেছো? জিয়াং তার বান্ধবীকে বলে, আমার প্যারেন্টসের বিয়ে টিকেনি, আর আমার বাবা আমার মাকে ধোকা দিয়ে অন্য আরেকটা মহিলাকে বিয়ে করে নিয়েছিল, তাই আমি সম্পর্কে বিশ্বাসই করি না, তাই আমি সব সময় বলি আমি কখনো বিয়েই করব না। তার বান্ধবী তাকে বলে, সব ছেলেরা এক হয় না, আর শ্যাং তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে, তাই তুমি তাকে বিয়ে করার কথা ভাবতে পারো। তারপরে সিনে জিয়াং তার বাড়িতে চলে যায় এবং সেখানে একটা পিকচার দেখতে পায়, যে ছবির মধ্যে জিয়াংয়ের মা, শ্যাং এবং জিয়াং ছিল। ততক্ষণে শ্যাং সেখানে চলে আসে আর জিয়াংকে বলে, আমি এই ছবিটা ফটোশপ থেকে বানিয়েছি, যাতে এই ছবির মাধ্যমে তোমার মা বুঝতে পারে তোমার মা নেই বলে কি হয়েছে, তোমার খেয়াল রাখার জন্য আমি আছি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আমি তোমার খেয়াল রাখবো। জিয়াং তো ছবি দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং সে ফ্ল্যাশব্যাকের কথা ভাবতে শুরু করে, যেখানে তার মা তাকে বলছিল বেশি রাগ করা ভালো না, বেশি রাগ করলে তুমি কখনোই ভালো হাজবেন্ড পাবে না। জিয়াং তার মাকে বলেছিল, যদি আমি ভালো হাজবেন্ড না পাই তাহলে আমি সবসময় তোমার সাথে থাকবো, কিন্তু সে তারপরও শ্যাংকে বলছিল, এটা আমার বাড়ি, তাই তুমি আমাকে না জানিয়ে আর কোনো কিছুই করবে না। তারপরে সিনে তো শ্যাং জিয়াংয়ের জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছিল। জিয়াং সেই জায়গায় একটা খবর দেখতে পায়, সেই জায়গায় লিং তো তার মায়ের একটা গহনা পরেছিল। জিয়াং যখন দেখতে পায় লিং তার মায়ের গহনা পরেছে, এটা সে সহ্য করতে পারে না আর তাদের সাথে দেখা করার জন্য চলে যায়। সে আসার পর ভেতরে যেতে চাইছিল, কিন্তু সেই জায়গায় তো গার্ডেরা তাকে ভেতরে ঢুকতেই দিচ্ছিল না। ততক্ষণে শ্যাং সেখানে চলে আসে আর তাকে বলে, বাড়ির ভেতরে যেতে আমি তোমাকে সাহায্য করতে পারি। তারপর জিয়াং তো বাড়ির ভেতরে চলে গিয়েছিল এবং তার স্টেপ মাদারকে বলছিল, আমার মায়ের সব গহনা আমি ফেরত চাই, কারণ সে সব কিছু আমার মায়ের ছিল, কিন্তু তারা তো সেটা তাকে দিতেই চাচ্ছিল না। তারা তো উল্টো জিয়াংকে আরো বেশি কথা শোনাতে শুরু করে।
জিয়াং রেগে তার সৎ বোনকে থাপ্পড় মেরে দেয়। ততক্ষণে সেই জায়গায় তার বাবাও চলে আসে আর বলে, তুমি এই সব কিছু কেন করছো? ততক্ষণে শ্যাং সেখানে চলে আসে এবং সেই জায়গায় জিয়াংয়ের বাবাকে রাজি করিয়ে ফেলে যাতে জিয়াংয়ের মায়ের সব গহনাগুলো জিয়াংকে দেওয়া হয়। জিয়াংয়ের বাবা তখন তার দ্বিতীয় ওয়াইফকে বলছিল, জিয়াংয়ের মায়ের সব গহনাগুলো এখানে নিয়ে আসো। জিয়াংয়ের স্টেপ মাদারও সেখানে কোনো কিছুই করতে পারে না, সব গহনাগুলো এনে তাকে দিয়ে দেয়। লিং এবং স্টেপ মাদার তো রেগে সেই জায়গায় ফুঁসতে শুরু করে। তারপর শ্যাং তো সেই জায়গায় জিয়াংয়ের বাবাকে একটা পেপার দেখাতে শুরু করে আর বলে, আমার গ্র্যান্ডপা জিয়াংয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছিল, তাহলে আপনি কিভাবে আপনার ছোট মেয়ে লিংয়ের বিয়ে আমার সাথে করাতে পারেন? কারণ আমার বিয়ে তো আপনার বড় মেয়ের সাথে ফিক্স করা হয়েছিল। জিয়াংয়ের বাবা তখন বলে, সে অনেক বছর ধরেই চায়নার বাইরে ছিল, আমি ভেবেছিলাম সে কখনোই ফিরে আসবে না, তাই আমি তোমার বিয়ে আমার দ্বিতীয় মেয়ের সাথে করাতে চেয়েছিলাম। শ্যাং তখন জিয়াংয়ের বাবাকে বলছিল, আমি চাই আপনি কোম্পানির বেশিরভাগ শেয়ার মানে 60% শেয়ার জিয়াংয়ের নামে করে ফেলুন। জিয়াংয়ের বাবা তো অনেক বেশি ঘাবড়ে যায় আর বলে, প্রপার্টি ট্রান্সফার করতে অনেক সময় লাগে। শ্যাং তখন জিয়াংয়ের বাবাকে একটা ডকুমেন্ট দেয় আর সেই জায়গায় সাইন করতে বলছিল যাতে জিয়াংকে 60% শেয়ার ট্রান্সফার করা হয় আর কিছু প্রপার্টিও তার নামে হয়ে যাবে। জিয়াংয়ের বাবা অনেক বেশি ঘাবড়ে যায় কিন্তু সে কোনো কিছুই করতে পারে না, সাইন করতে হয়। জিয়াং তো শ্যাংকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছিল আর বলছিল, তুমি না থাকলে আমি এত কিছু কখনই করতে পারতাম না। জিয়াং বাইরে তার এবং তার মায়ের ছবি নিয়ে দাঁড়িয়েছিল। তার স্টেপ মাদার আসে আর বলে, এই কথা কখনোই ভুলবে না, তোমার মা তোমার কারণেই মারা গিয়েছিল, তুমি নিজেই তোমার মাকে মেরে ফেলেছিলে। তারপরে সিনে জিয়াং যখন ঘুমিয়েছিল সে অনেক খারাপ একটা স্বপ্ন দেখে। জিয়াং তার স্বপ্নে দেখতে পায় সে তার মাকে কল করে তাড়াতাড়ি আসতে বলছিল কারণ তার জন্মদিন ছিল আর সে তার জন্মদিন তার সাথে সেলিব্রেট করতে চেয়েছিল, কিন্তু তার মা সেই জায়গায় আসেনি আর পরবর্তীতে সে জানতে পারে তার মা মারা গিয়েছে। এই দুঃস্বপ্ন দেখে জিয়াংয়ের ঘুম ভাঙে আর সে তার মায়ের কথাই ভাবছিল। তখনই সেই জায়গায় শ্যাং চলে আসে আর সে জিয়াংকে বলছিল, অনেক রাত হয়ে গেছে, তোমার কি ঘুম আসছে না? এ কথা বলে সে তার কাছে যাওয়ার চেষ্টা করছিল এবং তার সাথে রোমান্স করার চেষ্টা করে, কিন্তু জিয়াং তাকে ইগনোর করে এবং সেখান থেকে চলে যায়। শ্যাং যতই ডেঞ্জারাস থাকুক না কেন সে জিয়াংয়ের সামনে একেবারে নর্মাল মানুষের মতো থাকে। তারপরে সিনে জিয়াং তার বাবার কাছে চলে যায় আর বলে, আমি জানি আপনি এবং আপনার ওয়াইফ আমার মাকে মারার চেষ্টা করেছিলেন। তার বাবা তাকে বলে, তোমার কাছে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই তুমি আমার উপর অভিযোগ তুলতে পারো না। জিয়াং তার বাবাকে একটা ইউএসবি দেয় এবং বলে, এটার মধ্যে আপনার বিরুদ্ধে সব প্রমাণ আছে, আপনি যদি জলদি আমাকে সবকিছু না বলেন তাহলে আমি আপনার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব আর পুলিশকে আমি সবকিছু বলে দিব। কিন্তু জিয়াং এর বাবা এখনো কোনো কিছু স্বীকার করতে চাইছিল না। তারপরে সিনে জিয়াং তার মায়ের কবরে যায় আর সে সেখানে বসে বসে বলছিল, আমি জানি আমার বাবা এবং স্টেপ মাদার মিলে আপনাকে মেরে ফেলেছে, আপনার কখনই তার মতো খারাপ একজন ব্যক্তিকে ভালোবাসা উচিত হয়নি, সে আপনাকে মেরে ফেলেছে এবং আপনার সাথে অনেক খারাপ করেছে। আমি আপনার মৃত্যুর প্রতিশোধ আপনার হাজবেন্ডের কাছ থেকে নিয়েই ছাড়বো আর আমি তার ওয়াইফকেও ছাড়বো না। জিয়াং তার মাকে এসব বলে অনেক বেশি কান্নাকাটি করছিল। ততক্ষণে শ্যাং সেখানে চলে আসে এবং তাকে সামলাতে শুরু করে আর সে জিয়াংকে বলে, তুমি একদমই চিন্তা করবে না, আমি সবসময় তোমার পাশে আছি আর আমি তোমাকে সাহায্য করব। জিয়াং শ্যাংকে বলে, তুমি জানো আমি তোমাকে বিয়ে করব না, তারপরেও তুমি কেন আমাকে এত বেশি সাহায্য করেছো? শ্যাং তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি আর আমি পরিবর্তে কোনো কিছু চাই না। তারপর জিয়াং বাড়িতে যায় এবং সে শ্যাংকে তার আঙ্কেলের ব্যাপারে বলছিল। সে তার বাবা এবং স্টেপ মাদারের বাড়িতে কাজ করেছিল আর সে বলে, আমার আঙ্কেল আমাকে সাহায্য করার জন্য রাজি আছে। তারপরে সিনে লিং তার মাকে বলছিল, আমার বিয়ে ভেঙে যাওয়ার কারণে আমাকে অনেক বেশি অসম্মানিত হতে হয়েছে, আমার বান্ধবীদের সামনে এবং বন্ধুদের সামনে আমার নাক তো একেবারে কেটে গেছে, তাই আমি আমার জন্মদিনের পার্টির আয়োজন করতে চাই। জিয়াংয়ের আঙ্কেল তো তাদের সে কথাবার্তাগুলো শুনে ফেলে এবং জিয়াংকে মেসেজ করে সবকিছু বলে দেয়। আঙ্কেলকে সাহায্য করতে দেখে তোমরা তাকে আবার ভালো মানুষ ভেবো না। তারপরে সিনে জিয়াং শ্যাংকে বলছিল, লিং খুব শীঘ্র একটা পার্টির আয়োজন করবে, আমাদের সে পার্টি খারাপ করতে হবে, তাই এই ব্যাপারে তোমাকে আমাকে সাহায্য করতে হবে। তারপর শ্যাং তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, আমার জিয়াং খুব শীঘ্রই একটা পার্টিতে যাবে, তাই ভালো প্রশিক্ষণ প্রাপ্ত কয়েকজন গার্ডের তুমি ব্যবস্থা করো যাতে তারা জিয়াংয়ের সাথে যেতে পারে এবং তাকে প্রোটেক্ট করতে পারে। তারপরে সিনে জিয়াংয়ের স্টেপ মাদার শুয়েছিল। জিয়াং কোনোভাবে সে রুমের মধ্যে প্রবেশ করে এবং তাকে ভয় দেখাতে শুরু করে। কিছুক্ষণ পর তার স্টেপ মাদার তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং জেগে যায় আর জিয়াংও চুপি চুপি সেখান থেকে চলে গিয়েছিল। জিয়াংয়ের স্টেপ মাদার তখন তার স্বামীর কাছে যায় আর বলে, জিয়াংয়ের মা তো জীবিত হয়ে গিয়েছিল এবং সে আমাকে ভয় দেখিয়েছে। জিয়াংয়ের বাবা তাকে বলে, সে মহিলা তো অনেক বছর আগেই মারা গেছে, তুমি এসব কি কথাবার্তা বলছো? হতে পারে তোমার কোনো মেন্টাল ডিসঅর্ডার হয়েছে আর তোমার কোনো সাইকিয়াট্রিস্টের দরকার। তারপর জিয়াংয়ের সৎমা তো চিকিৎসা করানোর জন্য একটা ক্লিনিকে গিয়েছিল। জিয়াং ভেতরে একজন পেশেন্টের চিকিৎসা করছিল। বাইরে থেকে স্টেপ মাদার ভাবে সে তো অনেক ভালো একজন ডাক্তার, সে তো আমারও ভালো চিকিৎসা করতে পারবে, কিন্তু সে জানতো না এটা আসলে জিয়াং ছিল। তারপর জিয়াংয়ের মা যখন ভেতরে ঢুকবে তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আমাদের ডাক্তার কাউকে তার চেহারা দেখান না
আর সে মাস্ক পরে আপনার চিকিৎসা করবে। স্টেপ মাদারও তখন মাস্ক পরে ভেতরে চলে যায়। জিয়াং তখন তার চিকিৎসা করতে শুরু করে। জিয়াং এর মাও তখন বুঝতে পারে না যে জিয়াংই তার সাইকিয়াট্রিস্ট এবং সে তার চিকিৎসা করছে। জিয়াং তখন তার স্টেপ মাদারের চিকিৎসা করে এবং তাকে জিজ্ঞেস করছিল, আমি আপনার ব্যাপারে জানতে চাই, আর আপনি কি আপনার জীবনে কোনো খারাপ কাজ করেছেন? জিয়াং এর মা তখন বলে কিছু বছর আগে সে একটা মহিলাকে মেরে ফেলেছিল। তারপরে সিনে আমরা লিং এর জন্মদিনের সিন দেখতে পাই। সেখানে লিং এর 2-3 জন বয়ফ্রেন্ডই চলে এসেছিল এবং একে অপরের সাথে ঝগড়া শুরু করে দিয়েছিল। এইসব দেখার পর তো সবাই লিং এর বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছিল। সবাই তো বলছিল তার চরিত্র অনেক বেশি খারাপ, তাই তো তার বিএফ এতগুলো। লিং এর মা তো সেই থেকে অনেক বেশি অপমানিত বোধ করে এবং পার্টি শেষ হওয়ার পর সে তার মেয়েকে অনেক জোরে একটা থাপ্পড় মারে আর তাকে বলে কি দরকার ছিল তোমার 3 জন বয়ফ্রেন্ডকে এই পার্টিতে ডাকার। লিং তার মাকে বলে আমি তাদেরকে পার্টিতে ইনভাইট করিনি, আমি জানি না তারা কিভাবে এখানে আসলো। লিং এর বাবাও সেখানে চলে আসে এবং তাকে অনেক বেশি বকতে শুরু করে আর বলে তুমি আমাদের পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। তারপরে সিনে শ্যাং জিয়াংকে বলছিল খুব শীঘ্রই তোমার মায়ের কোম্পানি আমি তোমার নামে করে দিব। জিয়াং শ্যাংকে ধন্যবাদ জানায় আর বলে তুমি আমাকে সাপোর্ট না করলে আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না। শ্যাং তাকে বলে আমি মহান কোনো কিছুই করিনি, যে জিনিসটা তোমার আমি তোমাকে সেটা পেতে সাহায্য করছি। শ্যাং চাইছিল জিয়াং তাকে বিশ্বাস করে আর বুঝতে পারে সে তাকে সত্যিই ভালোবাসে। তারপরে সিনে আমরা জিয়াং এর বাবাকে দেখতে পাই। সে তো শেয়ার হোল্ডার মিটিং এ ছিল। সবাই তো জিয়াং এর বাবাকে অনেক বেশি কথা শোনাচ্ছিল আর বলছিল আপনি তো কোম্পানিকে একেবারে বরবাদ করে দিয়েছেন, আর আমরা এখন চাই আপনি প্রেসিডেন্টের পজিশন থেকে সরে যান আর আপনার মেয়ে জিয়াংকে আপনি এই পজিশন দিয়ে দেন। ততক্ষণে জিয়াং সেখানে চলে আসে আর বলে কোম্পানির সব থেকে বেশি শেয়ার আমার কাছে আছে আর আমার মা মারা যাওয়ার আগে কোম্পানিকে আমার নামে করে দিয়েছিল। এসব দেখে তো জিয়াং এর বাবা রেগে যায় আর বলে আমি তোমার আসল বাবা, তুমি কিভাবে আমার সাথে এরকম করতে পারো। জিয়াং তার বাবাকে বলে অনেক বছর ধরে এই কোম্পানির উপর আপনি অধিকার দেখাচ্ছেন, আমি আপনাকে আর এখানে কাজ করতে দিব না। জিয়াং এর বাবা সেখানে কোনো কিছুই করতে পারে না। জিয়াং তার মায়ের কোম্পানিকে নিজের করে নেয়। তারপরে সিনে জিয়াং এর দেখা তার বান্ধবীর সাথে হয়। তার বান্ধবী তাকে বলছিল আমার মনে হয় শ্যাং সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাই সে সব সময় তোমার পাশে থাকে আর তোমাকে সাহায্য করে। জিয়াং তাকে বলে আমি তোমাকে আগেই বলেছি আমি কোনো পুরুষকে বিশ্বাস করতে পারি না, আমি তাই তাকে বিয়ে করতে পারবো না। আমি মনে করি কোনো ছেলেরাই সিনসিয়ার হয় না এবং কোনো বিয়েই টিকে না। তার বান্ধবী তাকে বোঝায় শ্যাং এরকম ছেলে না আর তার জন্য এটাই ভালো হবে সে যদি শ্যাংকে তাড়াতাড়ি করে বিয়ে করে নেয়। তারপর শ্যাং আর জিয়াং তো একসাথে ডিনার করেছিল। তারা তো একে অপরের সাথে অনেক বেশি হ্যাপি ছিল। অন্যদিকে আমাদেরকে লিং এর বাবাকে দেখানো হয়। জিয়াং এর বাবা তো সেই জায়গায় অনেক বেশি রেগেছিল কারণ সে জানতে পেরে গেছে লিং তার আসল মেয়ে না। জিয়াং এর বাবা তার ওয়াইফকে থাপ্পড় মারে আর বলে তুমি এত বছর ধরে আমাকে মিথ্যে কথা বলেছো, তুমি আমাকে ধোকা দিয়েছো আর বলেছো লিং আমার মেয়ে। আর সে তার ওয়াইফের সাথে অনেক বেশি ঝগড়া করছিল আর এই সব কিছু তো ক্যামেরার মাধ্যমে জিয়াং দেখছিল। তারপরে সিনে জিয়াং এর স্টেপ মাদার জিয়াং এর সাথে দেখা করতে চায় এবং বলে তার হাজব্যান্ডের এবং তার ঝগড়া হয়েছিল। জিয়াং তখন তার স্টেপ মাদারকে বলছিল আপনার হাজব্যান্ড এখন কখনোই আপনার সাথে ভালো ব্যবহার করবে না কারণ সে জানতে পেরে গেছে সে মেয়ে তার না, তাই আপনার মেয়ে লিং এর উপর আপনার নজর দেওয়া উচিত আর সে কিভাবে তার কেরিয়ারকে আরো বেশি উঁচুতে নিয়ে যাবে এই ব্যবস্থা আপনারই করা উচিত, তাহলে তার পেন্টিং কেরিয়ার আরো বেশি সাকসেসফুল হয়ে যাবে। তারপরে সিনে আমরা দেখতে পাই জিয়াং এর স্টেপ মাদার তো লিং এর আসল বাবার কাছে চলে গিয়েছিল আর তাকে বলছিল আমি চাই তুমি লিংকে সাহায্য করো আর তার জন্য একটা পেন্টিং এক্সিবিশনের ব্যবস্থা করো। লিং এর আসল বাবা তাকে বলে অনেক বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আর তুমি একজন ধনী ব্যক্তিকে বিয়ে করে নিয়েছিলে, তাহলে তুমি কেন এখন আমার কাছে ফিরে এসেছো। কিন্তু জিয়াং এর স্টেপ মাদার বারবার তাকে রিকোয়েস্ট করেছিল আর বলছিল তুমি তোমার মেয়ের সাহায্য করো এবং তার জন্য একটা পেন্টিং এক্সিবিশনের ব্যবস্থা করো। তারা যখন এসব নিয়ে কথাবার্তা বলছিল এই সব কিছু আবার জিয়াং ভিডিও বানিয়ে নিয়েছিল। তারপর আমরা লিং এর পেন্টিং এক্সিবিশনের দিন দেখতে পাই। সেখানে অনেক ধরনের রিপোর্টাররা এসেছিল। লিং তাদের সবাইকে তার পেন্টিং এর ব্যাপারে বলছিল। ততক্ষণে লিং এর বাবা সেখানে চলে আসে আর বলে সে তার মেয়ে না, এত বছর ধরে তাকে ধোকা দেওয়া হয়েছিল আর সে প্রমাণও সবাইকে দেখিয়ে দেয়। ততক্ষণে সেই জায়গায় একজন আসে আর বলে এসব পেন্টিং লিং বানায়নি, এই পেন্টিংগুলো আমি বানিয়েছিলাম আর লিং আমার পেন্টিংগুলোকে চুরি করেছে। তার কিছুক্ষণ পর তো সেই জায়গায় পুলিশও চলে আসে আর পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায়। তারপর জিয়াং এর বাবাকে তো জিয়াং এর আঙ্কেল কিডন্যাপ করে ফেলেছিল। জিয়াং এর আঙ্কেল তাকে বলছিল অনেক বছর আগে তুমি আমার কোম্পানিকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে আর তুমি আমার অনেকগুলো টাকা চুরিও করে ফেলেছিলে, তাই আমি আজকে তোমার উপর প্রতিশোধ নিব। এ কথা বলে আঙ্কেল তো জিয়াং এর বাবাকে মেরে ফেলে। ততক্ষণে জিয়াং সেখানে চলে আসে আর সে তখন তার আঙ্কেলকে বলে আমি জানি আমার বাবা কখনোই আমার মাকে মারেনি, কিন্তু আমার বাবা আমার মাকে কিডন্যাপ করিয়েছিল, কিন্তু সেই জায়গায় আমার বাবা কখনোই আগুন লাগায়নি কারণ তার অ্যাজমার সমস্যা আছে আর এই রিপোর্টের মাধ্যমে বোঝা যাচ্ছে আমার মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল আর এতে প্রমাণ হয় আমার মা আগুনে পুড়ে মারা যায়নি। তাছাড়া আমি এটা জানি আপনি আমার বাবাকে ফাঁসানোর জন্য আমার মাকে মেরে ফেলেছিলেন আর সব দোষ তার উপর চাপিয়ে দিয়েছিলেন। তারপর পুলিশও সেখানে চলে আসে এবং তাকে ধরে নিয়ে যায়। তারপর জিয়াং আবারও তার মায়ের কবরে চলে গিয়েছিল
আর সে তার মাকে বলে, মা আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছি, আর আমি এরকম একজনকে খুঁজে পেয়েছি যাকে আমি বিশ্বাস করতে পারবো এবং তার সাথে নতুন জীবন শুরু করতে পারবো। ততক্ষণে শ্যাংও সেখানে চলে আসে এবং তাকে প্রপোজ করে দেয়। তখন সেও রাজি হয়ে গিয়েছিল, কারণ জিয়াং বুঝতে পারে সব ছেলেরা একরকম হয় না। এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক কমেন্ট করো।